ওয়েলকাম টু অনিস দুনিয়া। আজকে আমি দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন নিয়ে চলে এসেছি। প্রথমেই আমরা দেখে নিই জ্ঞানচক্ষু গল্প থেকে সেই সাজেশনগুলি। 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো রেডি করবে। 1 নম্বর, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে। 3 নম্বর প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ কি। 5 নম্বর প্রশ্ন, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। এইসব কথা বলতে কোন সব কথা বলা হয়েছে, তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি। এবার 3 নম্বরের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। জ্ঞানচক্ষু গল্পে রত্ন ও জহুরি কারা, উদ্ধৃতাংশের তাৎপর্য বুঝিয়ে দাও। ছোট মাসিই ওর চিরকালের বন্ধু, উদ্ধৃত অংশটির অর্থ বুঝিয়ে দাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি, ঘটনাটির বর্ণনা দিয়ে তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। কোন পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল। 5 নম্বর প্রশ্ন, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ। তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি, সেই সুখের দিনের শেষ পরিণতি কী হয়েছিল। গভীরভাবে সংকল্প করে তপন। তপন কী সংকল্প করে, তার এরূপ সংকল্পের কারণ কি। 7 নম্বর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কে কোন ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল। 8 নম্বর প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কি। 9 নম্বর প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি। এবার অসুখী একজন থেকে 5 নম্বরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধটি কিসের মতো এসেছিল, কোন ঘটনার পর যুদ্ধ এসেছিল, যুদ্ধের ফলশ্রুতি কী হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। মেয়েটির মৃত্যু হতে পারত কেন, তার মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটিকে, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কোথায় ছড়িয়ে রইল, আর কি কি সেখানে দেখা গেল। কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো। এবার 3 নম্বরের জন্য প্রশ্ন। 1 নম্বর, ধুয়ে দিল আমার পায়ের দাগ। কে কার পায়ের দাগ ধুয়ে দিল, পায়ের দাগ ধুয়ে দেওয়ার তাৎপর্য কী। 2 নম্বর প্রশ্ন, পরপর পাথরের মতো, পাথরের মতো কি, তাকে পাথরের মতো বলা হয়েছে কেন। 3 নম্বর প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন আগুন ধরল, আগুন ধরার ফল কি হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা, কেন স্বপ্ন দেখতে পারেনি। 5 নম্বর প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন। 6 নম্বর প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না, সে কে, আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি। 7 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। এবার আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে 5 নম্বরের প্রশ্ন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বেঁধে বেঁধে থাকা বা হাতে হাত রাখা বলতে কী বোঝানো হয়েছে, কবি কেন বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার কথা বলেছেন। 2 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এইভাবে এই মুহূর্তে বলতে কি বোঝানো হয়েছে, এমন সংশয় প্রকাশের কারণ কি। এবার 3 নম্বরের প্রশ্ন, আমাদের মাথায় বোমারু, বোমারু বলতে কি বোঝানো হয়েছে, আমাদের মাথায় বোমারু কেন, আমাদের পথ নেই কোনো, অথবা আমাদের পথ নেই আর, পথ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, পথ না থাকার কারণ কি, এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কবি কী করতে বলেছেন। 3 নম্বর প্রশ্ন, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে, ছড়িয়ে থাকার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, কবির এই উপলব্ধির মর্মার্থ লেখো। 5 নম্বর প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকার কারণ কি, এই অবস্থায় আমাদের কি করণীয়। আফ্রিকা কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো, কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে, তার এই রূপ অপরিচিত ছিল কেন, সেই মানব রূপের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কোন প্রসঙ্গে এই উক্তি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
4 নম্বর প্রশ্ন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভের নির্লজ্জ অমানুষতার পরিচয় দাও। অথবা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার এই অপমানিত ইতিহাসের পরিচয় দাও। অথবা এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা, তারা কোথায় এলো, এসে তারা কি করেছিল। অথবা গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। পশু বলতে কাদের কথা বোঝানো হয়েছে, গুপ্ত গহ্বর কি, গুপ্ত গহ্বর থেকে পশুদের বেরিয়ে আসার ফল কি হয়েছিল। অথবা এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। কারা এসেছিল, তাদের আসার পর কি কি ঘটনা ঘটেছিল। 5 নম্বর প্রশ্ন, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে, তাকে কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন অনুরোধ করা হয়েছে। এবার 3 নম্বরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। শেষ পূর্ণবাণীটি কি, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, কাদের পাড়ার কথা বলা হয়েছে, তাদের পাড়ায় পাড়ায় কী ঘটেছে। 3 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। উদ্ধৃত অংশটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। যাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি। এবার হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো রেডি করবে। 1 নম্বর প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। বিষয়টি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। কম্পিউটার কাদের জাদুঘরে পাঠাবে, এই উক্তির মধ্যে লেখকের কোন মনোভাব প্রকাশিত হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। অথবা যারা ওস্তাদ কলমবাজ, তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। লিপিকুশলীদের কাজ কী ছিল, তাদের সম্পর্কে প্রবন্ধে কী জানা যায়। 4 নম্বর প্রশ্ন, আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। ফাউন্টেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে কলম অস্পৃশ্য, প্রাবন্ধিকের এরূপ বক্তব্যের কারণ কি। 7 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। ফাউন্টেন কি, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। ফাউন্টেন কেনার ঘটনা প্রাবন্ধিকের অভিজ্ঞতা অনুসারে বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি, বা আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। 9 নম্বর প্রশ্ন, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করা হতো, হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। 11 নম্বর প্রশ্ন, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি। লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। এবার কোনি উপন্যাস থেকে প্রথম প্রশ্ন, আজ বারুণী অথবা ঘাটে থই থই ভিড়। বারুণী কি, বারুণীর দিন গঙ্গার ঘাটের ভিড়ের বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তা কে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। অথবা বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে একথা বলেছিলেন, শরীরকে চাকর বানানো বলতে কি বোঝানো হয়েছে, বক্তা কেন কথা বলেছিলেন। 5 নম্বর প্রশ্ন, লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল। লীলাবতী কে, তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি। 6 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল, সেগুলির উত্তরে তার জবাব কী ছিল। 7 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত। ক্ষিতীশ সিংহ এরকম প্রতিক্রিয়া করার কারণ কি। হঠাৎ কোনির 2 চোখ জল ভরে এলো। কোনির 2 চোখে জল ভরে ওঠার কারণ কি, এরপর কি ঘটেছিল। 9 নম্বর প্রশ্ন, ইচ্ছা থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। বক্তা কে, তার পরিচয় সংক্ষেপে লেখো। 10 নম্বর প্রশ্ন, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও। বক্তার এমন আকুতির কারণ ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশে বক্তার কোন মনোভাব প্রতিফলিত হয়েছে। 11 নম্বর প্রশ্ন, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। কার গলার স্বরের কথা বলা হয়েছে, তার স্বর আর্তনাদের মতো শোনাবার কারণ কি।
নীল শার্ট পরা যুবকটির মুখ চড় খাওয়া মানুষের মতো অপ্রতিভ অপমানিত। নীল শার্ট পরা যুবকটির পরিচয় দাও, তার মুখ অপ্রতিভ হয়েছিল কেন? আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। উক্তিটির বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির উত্তরে কি জানিয়েছিলেন? 14 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গে কার এই উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে? 15 নম্বর প্রশ্ন, রোজ একটা করে টাকা দিতে হবে আমাকে, তুই সাঁতার শিখবি বলে। এটা কি আমার পিতৃদায়ী? বক্তা কে? তিনি কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেন? তার এই কথাগুলি যে মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না, তা বুঝিয়ে দাও। এবার ব্যাকরণের কারক ও অকারক প্রসঙ্গের 1 নম্বরের প্রশ্ন। কারক কাকে বলে? নির্দেশক বলতে কি বোঝো? বাক্যে প্রয়োগ করে নির্দেশকের একটি উদাহরণ দাও। বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। সমধাতুজ কর্ম কাকে বলে? বাক্যে প্রয়োগ করে একটি সমধাতুজ কর্মের উদাহরণ দাও। সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। সমধাতুজ করণের উদাহরণসহ সংজ্ঞা লেখো। করণের বিপসার উদাহরণসহ সংজ্ঞা দাও। অনুসর্গের অন্য দুটি নাম লেখো। অকারক কাকে বলে? কয় প্রকার ও কী কী? সম্বন্ধপদ ও সম্বোধন পদ কারক নয় কেন? বিভক্তি শব্দটির অর্থ কী? ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছেন? প্রযোজককর্তা ও প্রযোজ্যকর্তার সংজ্ঞা ও উদাহরণ দাও। কারক শব্দটির অর্থ কী? স্থানবাচক অপাদান ও অবস্থানবাচক অপাদানের পার্থক্য লেখো। কারক ও বিভক্তি শব্দ দুটির প্রত্যয় বা ব্যুৎপত্তি নির্ণয় করো। মুখ্যকর্ম ও গৌণকর্ম কাকে বলে? উদাহরণ দাও। একটি অনুসর্গের উল্লেখ করে বাক্যে সেটির ব্যবহার দেখাও। কর্মকর্তৃবাচ্যের কর্তার উদাহরণ দাও, অথবা ছদ্মকর্তা কাকে বলে? উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। ব্যতিহার কর্তা ও সহযোগী কর্তার একটি করে উদাহরণ দাও। বিভক্তি প্রধান কারক কোনগুলি এবং অনুসর্গ প্রধান কারক কোনগুলি? শূন্য বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। বিভক্তির কাজ কি? এবার আসছি বঙ্গানুবাদ প্রসঙ্গে। সত্যি কথা বলতে কি, বঙ্গানুবাদের সাজেশন দেওয়া খুব মুশকিল। তবুও যেগুলি দিলাম সেগুলি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এবং এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।